বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওর পর এবার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চান আদনান আল রাজীব। নির্মাতা জানালেন চলছে আলোচনা। হি ইজ ব্রিলিয়ান্ট, ওনার সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করি আমি। উন্নত চিকিৎসায় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নেওয়া হলো ভারতের চেন্নাই। একাধিক চমক নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে এমন অনেক কিছু হচ্ছে যা আগে কখনো হয়নি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। বিজ্ঞাপন বানিয়েছেন মিউজিক ভিডিও, এবার বানাতে চান চলচ্চিত্র। শাকিব খানকে নিয়ে এমনই পরিকল্পনা নির্মাতা আদনান আল রাজীবের। চ্যানেল 24কে নির্মাতা জানান নায়কের সাথে চলচ্চিত্র নিয়ে আলাপ হচ্ছে তার। ও হ্যাঁ, আজ কিন্তু আদনান আল রাজীবের জন্মদিন। সামনে দেখো মেঘ ভাঙা রোদ, নতুন দিনের সকাল, বুকের ভেতর ডাক দিয়ে যায় স্বপ্ন জোয়ার বেসামাল। কদিন আগেই মুক্তি পাওয়া মিউজিক ভিডিও জয়ধ্বনি ইউটিউবে ছাড়িয়েছে ৮ মিলিয়নের ঘর। গানটির চিত্রায়নে নির্মাতা যেমন প্রশংসায় ভাসছেন, তেমনি আলোচনায় মডেল শাকিব খান। মিউজিক ভিডিওটি প্রকাশের পর শাকিব ভক্তদের দাবি সিনেমার নির্দেশনায় দেখতে চান আদনান আল রাজীবকে। পরিচালক অবশ্য নিজেও স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের, যেখানে নায়ক হিসেবে চান শাকিব খানকে। শাকিব ভাইয়ের সাথে বসলাম, ওনার পয়েন্ট অফ ভিউ নিলাম, ওনাকে কীভাবে প্রেজেন্ট করবো সেটা ডিজাইন করলাম। আমরা দেখলাম এই বাংলাদেশে যদি আমরা এই ডিজাইনটা করতে চাই, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ আমরা তখন অলরেডি ইলেকশন চলছিল যখন এই আইডিয়াটা আসে। তারপরে উই থট এটা বড় পরিসরে করতে হলে নিড টু গো অ্যাব্রড অ্যান্ড শুট, বিকজ উই ওয়ান্টেড লোকেশনস একটু ডিফারেন্ট কিছু করা যায় নাকি সেই জায়গা থেকে। তো তখন শ্রীলঙ্কাটা আমাদের প্ল্যানে আসে, শ্রীলঙ্কা কিছু ইন্টারেস্টিং আর্কিটেকচার আছে, ওটা ওই ব্যাকগ্রাউন্ডে করলে মজা লাগবে। সো দ্যাটস হাউ ইট কেম আপ। জয়ধ্বনি নিয়ে কাজের অভিজ্ঞতা চমৎকার হলেও কিং খানের শিডিউল জটিলতা ভাবাচ্ছে তাকে। উনি তো আগামী 2 বছর ব্যস্ত, আই এম শিওর উনি অনেক ব্যস্ত, অ্যান্ড আই এম শিওর উনি ওনার প্রজেক্টসের অভাব নেই। সব প্রজেক্টসই ভালো হচ্ছে যা করছে, রকস্টার হবে, সামনে সোলজার আসবে, আরও তো অনেক ভালো প্রজেক্ট না। তারপরে ডেফিনেটলি করবো ইনশাল্লাহ কোনো একটা সময়। হি ইজ ব্রিলিয়ান্ট, ওনার সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করি আমি। সময়ের সাথে তাল মেলাতে এআই প্রযুক্তি নিয়েও কাজ করছেন আদনান আল রাজীব। জানালেন এ নিয়ে তার পরিকল্পনার কথা। আই ওপেন্ড আ স্মল কোম্পানি, এআই বেসড কোম্পানি, অল্টার নাম। তো অল্টারে আমরা যেটা করি যে আমরা সবচেয়ে বেশি আমরা এটাকে বলি ডিরেক্টর লেড এআই। সো এআই তো নর্মালি যেটা হয় যে উই প্রম্পট অ্যান্ড ওইটার উপরে বেস করে যে কেউ অ্যাকচুয়ালি এআই এর ইউজটা করতে পারে। বাট এটার জন্য অনেক কিছু ফিল্ম মেকিংয়ের অনেক ল্যাঙ্গুয়েজ জানতে হয়, অনেক ডিটেল জানতে হয়, যেটা জানলে ওই প্রপারলি ওই আউটপুটটা আসে। আমরা দমের জন্য 3টা শট বানাই দিচ্ছি এরকম। সবকিছু ঠিক থাকলে দেশের অন্যতম এই পরিচালক বিশ্বমানের সিনেমা বানাতে চান শাকিব খানকে নিয়ে। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয়েছে মা দিবস। আজ সকালে ঢাকা ক্লাবে মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টস আয়োজন করে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2025। ঢাকা ক্লাবের স্যামসন এইচ সেন্টারে মায়েদের দেয়া হয় অ্যাওয়ার্ড। বিশেষ এবং সাধারণ ক্যাটাগরিতে সম্মানিত করা হয় মায়েদের। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজাদ প্রোডাক্টসের 23তম এই আয়োজনে ৩৫ জন মাকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর জাতীয় নাট্যশালায় আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও রবীন্দ্র চর্চা ভিত্তিক নানা আয়োজন। অনুষ্ঠানের তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সংস্কৃতির দায়বদ্ধতা কেবল আমাদেরই। সংস্কৃতির মাধ্যমেই দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রামের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। আগামী 14 মে মুক্তি পাচ্ছে মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া, যেটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। এখানে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি সহ অনেকেই।
লিভার সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে, বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা। হলিউডে নিজের যাত্রা শুরু করলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তার প্রথম আন্তর্জাতিক সিনেমা দ্য পোর্টাল অফ ফোর্সের ট্রেলার মুক্তি পেয়েছে গেল শুক্রবার। এটি একটি অতি প্রাকৃত অ্যাকশন থ্রিলার সিনেমা। বঙ্গর উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়ার জন্য ন্যাশনাল সিলেকশন শো। 10 মে থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া। আর বাকি অল্প কিছু সময়, ওঠার অপেক্ষায় বিশ্ব সিনেমার অন্যতম বড় আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের। এরই মধ্যে ফ্রান্সের সাগর পাড়ে জড়ো হয়েছে ১.৫ শতাধিক দেশের সিনেমা প্রেমীরা। প্রতিযোগিতা বিভাগ শেষে বিশেষ সম্মাননা, সব মিলিয়ে এবারও কান হয়ে উঠছে বড় আকর্ষণ। 너 이거 어디서 났어? 이거 신고한 건데. 신고 같은 소리 하고 있네. এবারে কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং জিনের হোপ। দ্য ওয়েলিং খ্যাত এই নির্মাতা ফিরছেন এক সাইফাই থ্রিলার নিয়ে, যেখানে অভিনয় করেছেন মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকল্যান্ডার, হোয়ন ও টেইলর রাসেল। সিনেমাটি ইতোমধ্যেই উৎসবের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। おかえり。ただいま。অন্যদিকে জাপানি নির্মাতা হিরোকাজু কোরোএদার শিপ ইন দ্য বক্স কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে তৈরি হয় দর্শক ও সমালোচকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিযোগিতা বিভাগে আরও থাকছে ইরা স্যাকেসের দ্য ম্যান আই লাভ। ১৯৮০-এর দশকের নিউ ইয়র্কে এইডস সংকটের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রামি মালিক। এবার উৎসবের বাইরে প্রদর্শনী বিভাগেও রয়েছে চমক। নিকোলাস উইন্ডিং রেফেনের হার প্রাইভেট হেল ইতিমধ্যেই চরম ভিজুয়াল আর সহিংসতার কারণে বিতর্কের কেন্দ্রে। অন্যদিকে মিডনাইট স্ক্রিনিং বিভাগে কোয়েন্টিন দুপিয়ার ফুলফিলে দেখা যাবে ক্রিটেন স্কোয়াড ও উইডি হ্যারলেসনকে। আনসার্টেন রিগার্ড বিভাগেও রয়েছে বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা, বিশেষ করে জেন্স কোব্রুনের টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়েজমা নিয়ে তরুণ দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। স্বাধীন ধারার এই সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এবারে জুরি বোর্ডের নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি নির্মাতা পার্ক চ্যান-উক। ওল্ড বয় খ্যাত এই নির্মাতা কান উৎসবের ইতিহাসে অন্যতম আলোচিত এশীয় জুরি প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হলেন। তার সঙ্গে জুরি প্যানেলে রয়েছেন ডেমি মোর, ক্লোয়ো জাও, রুথ নেগা ও স্টেলান স্কারগার্ডের মতো বিশ্বখ্যাত তারকারা। বিশেষ সম্মাননাতেও থাকছে চমক। লর্ড অফ দ্য রিংস খ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি শিল্পী রাবরা স্টাইসেনকে এবারের সম্মাননার সুযোগ পামদার প্রদান করা হবে। চলচ্চিত্র ও সঙ্গীতে দীর্ঘ অবদান স্বীকৃতির হিসেবে এই সম্মাননা জানাবে কান কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে যা হয়নি এমন অনেক কিছুই হচ্ছে ৭৯তম আয়োজনে। কেউ প্রথমবার নিজের পরিচালিত ছবি নিয়ে এসেছেন, তো কেউ প্রথমবার জৌলস ছড়াবেন লাল গালিচায়। আবার উদ্বোধনী আর সমাপনীতে যিনি আছেন সঞ্চালনার দায়িত্বে, তারও কিন্তু প্রথমবার হচ্ছে এই রকম অভিজ্ঞতা। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের এমন প্রথমের গল্পগুলোই জানবো এবারে। ক্যামেরার সামনে থেকে পেছনে গেলেন হলিউডের নায়ক গায়ক জন ট্রাভোল্টা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রপেলার ওয়ান ওয়ে নাইট কোচ প্রথমবার প্রদর্শিত হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে। কানের আসরে প্রথমবার যুক্ত হয়েছে নতুন বিভাগ ফ্যামিলি স্ক্রিনিং, যেখানে দেখানো হচ্ছে ফ্রান্সের অলিভিয়ার ক্লেয়ার পরিচালিত প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র লুসি লস্ট। আসার্তেরিকা বিভাগে স্থান পেয়েছে নেপোলি নির্মাতা অবিনাশ বিক্রম শাহ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এলিফ্যান্টস ইন দ্য ফগ। এই বিভাগে এবারই প্রথম কোনো নেপোলি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রথমবার স্থান পেয়েছে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনীত ছবি ফুলফিল। কান উৎসবের অন্যতম আকর্ষণ এর অফিসিয়াল পোস্টার, যেখানেও এবার আছে চমক।
1991 সালে মুক্তি পাওয়া রিডলি স্কটের রোড ট্রিপ ঘরানার নারীকেন্দ্রিক চলচ্চিত্র থেলমা অ্যান্ড লুইসের জিনা ডেভিস ও সুজান সারানজনের একটি দৃশ্যের সাদাকালো স্থির চিত্র নিয়ে তৈরি হয়েছে ৭৯তম কান উৎসবের অফিসিয়াল পোস্টার। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ রেড কার্পেট, যেখানে প্রথমবার হাঁটবেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। এবারের আয়োজনে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন মালি মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আই হায়দারা। এবারই প্রথম এমন অভিজ্ঞতা হচ্ছে তার। 12 মে ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা 7টায় ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে অনুষ্ঠিত হবে ৭৯তম আসরের উদ্বোধনী আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2013 সালের জনপ্রিয় ছবি হাওয়া বদলের সিকল নিয়ে ওপার বাংলার পর্দায় ফিরছে আবার হাওয়া বদল। বন্ধুত্বের গল্পের যে ছবিটি পরিচালনা ও অভিনয় দুটোই একসাথে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী 12 জুন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষা প্রকাশ পেয়েছে ছবিটির টিজার, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে 2013 সালের জনপ্রিয় হাওয়া বদলের জগতে। আর এবারও যে ছবির পরিচালক ও অভিনেতা হিসেবে থাকছেন, বলিউড তারকাদের জীবনের অজানা সত্য তুলে ধরতে এবারে পর্দায় আসছেন ববি দেওল। অনুরাগ কাশ্যপ পরিচালিত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত যে ছবির নাম বান্দার, 5 জুন সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। খ্যাতির আলো যত উজ্জ্বল, তার ছায়াও তত গভীর। করতালের শব্দ থেমে গেলে, ক্যামেরার আলো নিভে গেলে একজন তারকার ভেতর জমে থাকে ভয়, একাকিত্ব আর না বলা অন্ধকার। আর সেই অন্ধকারের দরজাই খুলে দিতে চলেছে বলিউডের নতুন সিনেমা বান্দার। প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ পরিচালিত এই বহুভাষী ক্রাইম থ্রিলার ছবিটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। গল্পের কেন্দ্রে সমীর মেহরা, একসময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা, যার খ্যাতির জৌলস ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। বয়স, সময় আর বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মেলাতে না পারা এই মানুষটি নিজেই যেন নিজের তৈরি খাঁচায় বন্দী। সামিরের জীবনে নতুন করে আসে খুশি নামের এক তরুণী, যার উপস্থিতিতে তিনি আবারও খুঁজে পান ভালোবাসার আলো। কিন্তু অতীত কখনো এত সহজে পিছু ছাড়ে না। তার সাবেক প্রেমিকা গায়ত্রী ফিরে আসতে চাইলে সামির সব যোগাযোগ বন্ধ করে দেন, আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর মোড়। বান্দার ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তার সঙ্গে রয়েছেন সাবা আজাদ, সানিয়া মালহোত্রা এবং স্বপ্না পাপ্পি। রহস্য, সম্পর্কে টানাপোড়েন আর ক্ষমতার দ্বন্দ্বে ভরপুর এই গল্প প্রশ্ন তোলে সত্য আসলে কার। একজন মানুষের অতীত কি কখনো তাকে ছেড়ে যায়? আর বিচার ব্যবস্থার ভেতরে দাঁড়িয়ে একজন অভিযুক্ত কতটা একা হয়ে পড়ে? আগামী 5 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি বান্দার। এটি শুধু এক তারকার পতনের গল্প নয়, এটি সেই সমাজের প্রতিচ্ছবি যেখানে খ্যাতি, ক্ষমতা আর সত্যের মাঝখানে মানুষ ক্রমেই হারিয়ে ফেলে নিজের মুখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 5 বছর পর আবারও পর্দায় ফিরছে লাল জাম্পস্যুট আর ডালি মাস্কের সেই পরিচিত আতঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্যাংক অফ স্পেন থেকে বিদায়ের পর ভক্তদের চমকে দিয়ে নতুন অভিযান নিয়ে আসছে মানি হাইস্ট সিজন 6। সম্প্রতি যে খবরটি নিশ্চিত করেছে নেটফ্লিক্স। স্পেনের গুয়াদালকিভির নদীতে ভেসে চলছে লাল পোশাক আর ডালি মাস্ক পরা মানুষের সারি। ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই চিরচেনা গান বেলা চাও। প্রায় 5 বছর আগে ইতি টানা গল্পের এমন আকস্মিক উত্তরণের জানান দিল নেটফ্লিক্স। বার্লিন সিরিজের সাফল্যের পর মানি হাইস্ট ইউনিভার্সকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার বার্তা দিল জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মটি। সম্প্রতি একটি সংক্ষিপ্ত রহস্যময় টিজার দেখা যায় নেটফ্লিক্সের অফিসিয়াল পেজে, যে ভিডিওর শেষে বড় অক্ষরে ভেসে ওঠে দ্য রেভেলেশন নেভার এন্ডস। এই একটি বাক্যই সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মনে। ধারণা করা হচ্ছে এবারের সিজনে শুধু পুরনো গল্প নয়, বরং নতুন কোনো দুঃসাহসিক মিশন দেখা যেতে পারে। তবে সবচেয়ে বড় কৌতূহল এই সিরিজের প্রাণভোমরা দ্য প্রফেসরকে ঘিরে। আলভারো মোর্তে অভিনীত এই আইকনিক চরিত্রটি কি আবার ফিরে আসবে তার নতুন কোনো চাল নিয়ে?
নেটফ্লিক্স কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত রহস্য বজায় রাখলেও থামছে না ভক্তদের জল্পনা। নতুন এই অধ্যায় মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশে না এলেও জানা গেছে চলতি বছরই মিলবে চমক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প শোনাবো আপনাদের, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। কোরবানির ঈদের ব্যস্ততার পুরোটা জুড়েই থাকে পশু কেনাকাটা। তাই রাজধানীতে আগেভাগেই শুরু হয়ে গেছে উদ্যোক্তা মেলা, যেখান থেকে পোশাক, গয়না, প্রসাধনী সহ টুকিটাকি কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। চলুন ঘুরে আসি ঈদের উদ্যোক্তা মেলা থেকে। পোশাক, গহনা আর প্রসাধনীর সারি সারি দোকান, ঈদ ঘিরে নানা ধরনের পণ্য নিয়ে বসেছে উদ্যোক্তা মেলা। রাজধানীর বনশ্রীর ব্লু অলিভ রেস্টুরেন্টে বিএস বিজনেস ক্লাবের আয়োজনে চলছে এই মেলা, যেখানে রয়েছে আবার বিভিন্ন পণ্যে মূল্য ছাড়। মেলায় যেমন রয়েছে ঘরসজ্জার পণ্য, তেমনি রয়েছে হাতে তৈরি অর্গানিক প্রসাধনী। আশপাশে বড় মার্কেট না থাকায় এখান থেকে কেনাকাটা সারছেন অনেকেই। আমাদের যারা গ্রাহক তারা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রান্নার জন্য ওয়েট করে, দেন যে সন্ধ্যার পরে একটু বের হয়, তো এটা অনেক বেশি ধামাকা হওয়ার কারণ। আর শপিং মলগুলো কিন্তু সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায়, যার কারণে এখন একটু আগে দেওয়ার হচ্ছে যে এখানে আমরা একটু বেশিক্ষণ থাকতে পারছি। কাস্টমার তো আমাদেরকে সারা দিন সন্ধ্যা 6টার পর রাত পর্যন্ত অর্ডার দিতে পারে, সেই হিসেবে আমরা পরের দিন অর্ডারটা পাঠিয়ে দিতে পারি, এটার একটা আমরা কিন্তু বেনিফিটেড হচ্ছি। অন্যদিকে রাজধানীর ধানমন্ডির সুগন্ধা কনভেনশন হলেও চলছে ঈদ মেলা, সেখানেও অংশ নিয়েছেন অর্ধশতাধিক উদ্যোক্তা। আমাদের মেলাগুলো হচ্ছে 10টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে, হুইচ ইজ গুড ফর বিজনেস যারা করতেছে। অফিস শেষে সবাই নিজের প্রিয়জনকে নিয়ে একটু সময়ও দিতে পারলো, এবং এই যে একই ছাদের নিচে বিভিন্ন জায়গা না ঘুরে ডিফারেন্ট প্রসেসিংয়ে তারা কেনাকাটা করতে পারছে, সময় দিতে পারছে। কোরবানির ঈদ ঘিরে যেহেতু ব্যস্ততা থাকে পশু কেনাকাটায়, তাই আগেভাগে পোশাক, গহনার প্রয়োজনীয় জিনিস কিনছেন অনেকেই। চুড়ি আছে, দেন নেলস, আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের আরও হোম ডেকোরের আইটেম। বিশেষত্ব হলো যে আমার হাতের তৈরিটা অর্গানিক সোপ, এগুলো হলো টিউলিপ, এগুলো ল্যাভেন্ডার, এটা লেবু রসের জুস দিয়ে করা। আমাদের বাসার কাছে, এলাকার কাছে এই ধরনের ইভেন্টগুলো যারা আয়োজন করছে অর্গানাইজাররা, সো এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ সবার জন্য। গরম আর বৃষ্টিতে যারা চান না দূরের মার্কেট ঘুরে কেনাকাটা করতে, অনেকেই ভিড় করেছেন এই আয়োজনে। এই সময় শপিং মলগুলো সন্ধ্যায় বন্ধ হলেও এ ধরনের উদ্যোক্তা মেলায় কেনাকাটার সুযোগ থাকে রাত 10টা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। হুট করেই নামছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। রোদ বৃষ্টি মিলিয়ে বদলে যাওয়া এই আবহাওয়ায় সবচেয়ে জরুরি এখন সঙ্গী ছাতা। তবে শুধু বৃষ্টি থেকে রক্ষা নয়, ছাতাও এখন ফ্যাশনের অংশ। বাজারে আছে নানা রং, ডিজাইন আর ট্রেন্ডি কালেকশনের ছাতা। অঝোর বৃষ্টি কয়েক ফোঁটা দিয়ে শুরু, তারপর মন আর শহর ভিজে যায় একটানা বর্ষণে। রোদ বা বৃষ্টিতে নির্ভরতার নাম ছাতা। অনেকের কাছে স্টাইলও বটে। রঙিন প্রিন্টেড, ট্রান্সপারেন্ট, এমনকি অটো ওপেন ফিচার, সব মিলিয়ে ছাতাও এখন ফ্যাশনের অংশ। একটু বৈশাখ মাস চলছে, প্রতিদিন ছাতা লাগবে, সামনে বৃষ্টি হবে, মেয়েদের স্কুল কলেজ, নিজের অফিস আদালত, এখানে ছাতা নিচ্ছি। বাচ্চাদের স্কুলে যায় তখন ছাতা লাগে, মহিলাদের তো অল টাইম লাগে, বাইরে যায় ছাতা লাগে, যারা অফিস গোয়িং মানুষ তাদের ছাতা লাগে, এই জন্য আমি দেখিয়ে নিতে আসা। তবে শুধু ডিজাইন নয়, মানের দিকেও নজর আছে ক্রেতাদের। তো 2026-এ এসছে 16 শিকেরই সব থেকে ভাইরাল ছাতা, সব থেকে স্ট্রং ছাতা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা 96 শিক বলছি আমরা। এই ছাতাটা সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে। এটা হচ্ছে এই যে 5/6 স্টিক করে 16টায় 96 শিক থাকছে। এই ছাতাটা সব থেকে স্ট্রং ছাতা, এবং এই ছাতাটাই সব থেকে 2026-এ সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো এটার পাইকারি রেট হচ্ছে বর্তমান 300 টাকা। আর যারা এই ছাতাটা খুচরা এক পিস নিতে চাইবে তারা হচ্ছে আমাদের এখান থেকে এসে যদি নেয় 330 টাকায় নিতে পারবে এক পিস, আর যদি অনলাইনে নেয় তাহলে 330 টাকায় এটা নিতে হবে। অনেকের কাছে জনপ্রিয় ফোল্ডিং ছাতা আছে, বোতাম চাপলেই অটো ওপেন ক্লোজ অপশন, সাথে ট্রান্সপারেন্ট আর ডাবল লেয়ারের উইন্ড প্রুফ ছাতা। পরিবারের সবাই কাভারেজের জন্য আছে গলফ ছাতা, রোদের জন্য ইউভি প্রোটেকশন ছাতা। সাধারণ ছাতার দাম 200 থেকে 450 টাকার মধ্যে।
ক্যাপসুল ছাতা 350 থেকে 550 টাকা, অটো ছাতা 500 থেকে 1500 টাকার মধ্যে। তরুণদের ফ্যাশনেবল ছাতার দাম 400 টাকা থেকে শুরু, ট্রান্সপারেন্ট ছাতাগুলো 650 টাকার মধ্যেই, আর ডাবল লেয়ার উইন্ডপ্রুফ ছাতা 600 থেকে 1500 টাকার মধ্যে। একটি ভালো ছাতা মানে শুধু বৃষ্টি থেকে বাঁচা নয়, স্টাইলেরও প্রতীক। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দেয়াল জুড়ে কোথাও শোভা পাচ্ছে বিশাল শিল্পকর্ম, কোথাও আবার নানা রঙের মিশেলে নান্দনিক কাজ। ভিন্ন ধারার শিল্পকর্ম নিয়ে রাজধানীতে চলছে শিল্পী মুবতাসিম আলভির প্রথম একক শিল্প প্রদর্শনী, যে আয়োজনের শিরোনাম আ শেয়ার্ড কন্ডিশন। শুক্রবার আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকায় হয় আ শেয়ার্ড কন্ডিশনের উদ্বোধন। যৌথভাবে যে আয়োজন করে আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা ও আর্টকন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক ও লেখক মঈনুদ্দিন খালিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার, শিল্পী, কিউরেটর ও গবেষক শাওন আকন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল আর্ট বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি রানী দত্ত। প্রদর্শনীর কিউরেটর মোস্তাফা জামানও ছিলেন এই আয়োজনে। প্রদর্শনীতে 2024 থেকে 2026 সালে সময়কালে নির্মিত অ্যাক্রিলিক, স্প্রে, প্যাস্টেল, প্রিন্ট এবং ডিজিটাল মাধ্যমে তৈরি প্রায় 100টি কাজ প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি প্রতিদিন থাকবে প্যানেল আলোচনা, কর্মশালা, ইন্টারঅ্যাক্টিভ অডিও ভিজুয়াল, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান এবং থিয়েটার পারফরমেন্স। এই পুরো এক্সিবিশনটার কাজ শুরু হয়েছে 1 বছর আগে থেকে। সো বলতে পারেন যে সবগুলো পেন্টিংয়ে 1 বছর ধরে করা। কিছু কিছু পেন্টিং হয়তো বেশি সময় লেগেছে, কিন্তু এই সব কিছু 1 বছর টাইম ফ্রেমে আমি টাঙানোর আগ পর্যন্ত সবগুলোতে একটু একটু করে রাখছি। আর যদি ভাষা মানে মিনিংয়ের কথা যেটা বলতেছেন, আসলে এখানে আমি মূলত ছবি আঁকি প্যারাডোলিয়া নামে একটা টার্ম থেকে, মানে টার্মটাকে অ্যাড্রেস করে। এখন প্যারাডোলিয়া হচ্ছে একটা হিউম্যান টেন্ডেন্সি। আপনি মেঘের মধ্যে যখন চেহারা দেখেন, মানে মেঘ যখন যায় আমরা চেহারা দেখি, নানা রকম পশু পাখি দেখি, এটা খুবই একটা দুষ্টামি করার বিষয়। আসলে আমরা অবসর সময়ে এভাবে করে হয়তো কথাবার্তা বলি, কিন্তু মূলত আমি বলতে চাচ্ছি যে এই যে এই অ্যাক্টিভিটি যেটাই আমরা করি, নিশ্চয়ই এইটাকে আমরা একটা গুরুত্ব দিই ওই সময়টাতে। হয়তো এটা অবসরের সংক্রান্ত একটা গুরুত্বই আর কি, সবসময় সেটা গুরুত্ব পায় না, আমাদের জীবনে বাস্তবিক ব্যস্ততা থাকে। আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে ওই সময়টাকে যে গুরুত্ব দিয়ে আমরা এরকমভাবে ক্রিয়েটিভ একটা মাইন্ডসেটে যাচ্ছি, এইটাও একটা কন্ডিশনের অংশ আর কি। মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে এক ভিন্নধর্মী বিজ্ঞাপন চিত্র। মায়ের কাছে সন্তানের ছেলে মানুষই আর বাঙালির চিরচেনা ভাবনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। বিশ্বখ্যাত এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রিড এই বিজ্ঞাপনটি এর মধ্যে দর্শক আগ্রহ পাচ্ছে। ছিমছাম এক মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে তৈরি বিজ্ঞাপনটির পেছনের মূল ভাবনা ছিল মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না কখনো। ইলেকট্রোমার্টের গ্লোবাল ব্র্যান্ড গ্রি এসির জন্য আবেগঘন এই গল্পটি তৈরি করেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস। বিজ্ঞাপনটি কেবল একটি পণ্যের প্রচারণাই নয়, বরং পৃথিবীর সব মায়ের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নতুন পোশাক কেনার পর অনেক সময় তার শরীরে ঠিক মাপ মতো হয় না। বডির শেপ ভিন্নতার কারণেই এলোমেলো হয়ে যায় পোশাকের মাপ। কি করে বুঝবেন আপনার বডির শেপ কেমন, আর সেই অনুযায়ী কী ধরনের পোশাক আপনাকে মানাবে? শপিংয়ে গিয়ে খুব সুন্দর একটা পোশাক নিলেন, কিন্তু ঘরে এসে ট্রায়াল দিয়ে দেখলেন সে পোশাকটা হয়তো আপনাকে মানালো না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ন্যারো জিন্স ভালো লাগছে, কারো ক্ষেত্রে আবার ঢিলে ঢালা। এটি হয় মূলত বডি শেপের ভিন্নতার জন্য। চাইলেই খুব সহজে বাসায় কাঁধ, বুক আর হিপের মাপ নিয়ে বের করা সম্ভব আপনার বডি শেপ কোনটা। এর মাধ্যমে পোশাক নির্বাচন, ফিটিং এবং ব্যক্তিগত স্টাইলিং হয়ে ওঠে আরও সহজ। যদি কারো কাঁধ বা বুক এবং হিপের মাপ প্রায় সমান হয়, তবে কোমর সেই তুলনায় অন্তত 25% ছোট হলে তাকে আওয়ারগ্লাস আকৃতি হিসেবে ধরা হয়। এই গঠনে কাঁধ ও হিপ প্রায় সমান এবং কোমর সরু হয়, তাই কোমরকে হাইলাইট করে এমন পোশাক সবচেয়ে ভালো মানায়। যদি হিপের মাপ কাঁধ বা বুকের তুলনায় কমপক্ষে 5% বেশি হয়, তবে সেই গঠন পেয়ার শেপ। এই গঠনে হিপ তুলনামূলক বড় হয়, তাই এড়িয়ে চলুন খুব টাইট স্কার্ট বা জিন্স। ইনভার্টেড ট্রায়াঙ্গেল বডি শেপ হবে যদি কাঁধ বা বুকের মাপ হিপের তুলনায় অন্তত 5% বেশি হয়। এ ধরনের গঠনে শরীরের উপরের অংশ বেশি চড়া দেখা যায়।
যাদের কাঁধ, বুক, কোমর এবং হিপের মাপ প্রায় কাছাকাছি থাকে এবং একটির সাথে অন্যটির পার্থক্য 5% বেশি নয়, তাদের শরীরকে রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার ধরা হয়। বেল্টযুক্ত পোশাক, ক্রপ জ্যাকেট ও ফিটেড অ্যান্ড ফ্লেয়ার ড্রেস শরীরে কার্ভ তৈরি করবে। যদি কোমর বা পেটের অংশ কাঁধ ও হিপের তুলনায় বেশি চওড়া হয় তবে সেটিকে বলা হয় অ্যাপল বডি শেপ। এ ধরনের গঠনে শরীরের মধ্যভাগে ওজন বেশি জমতে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ এন্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।